আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা 10 নম্বর পরিচ্ছেদ পড়ব বাংলা দ্বিতীয় পত্রের। ইতিমধ্যে আমরা 9টি পরিচ্ছেদ শেষ করেছি এবং আজকে তারই ধারাবাহিকতায় 10 নম্বর পরিচ্ছেদ পড়ব এবং 10 নম্বর পরিচ্ছেদে যে সকল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সকল প্রশ্ন আমরা আন্ডারলাইন করব। আমাদের 10 নম্বর পরিচ্ছেদে কি আছে দেখো, উপসর্গ দিয়ে শব্দ গঠন। আচ্ছা, উপসর্গ কাকে বলে আমরা তোমাদের নবম পরিচ্ছেদে সেটা তোমাদেরকে বলে দিয়েছি, তারপরও আজকে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো এখানে কি দেওয়া আছে, যেসব অর্থহীন শব্দ অংশ সব অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলা হয়। এই যে এখানেই প্রথমেই উপসর্গের সংজ্ঞাটা দেওয়া আছে, আমরা এটাকে আন্ডারলাইন করে নিই। তোমরা এগুলো মুখস্থ করে নিবা যে উপসর্গ কাকে বলে। এরপর কি দেওয়া আছে দেখো, অজানা, অ প্লাস জানা, অভিযোগ, অভি প্লাস যোগ, বেতার, বে প্লাস তার প্রভৃতি শব্দে অ, অভি, বে এগুলো হচ্ছে অভিযোগ। তার মানে উপসর্গ কোথায় বসে? শব্দের আগে বসে বা শব্দের শুরুতে বসে। এই যে অ, তারপর অভি, তারপর বে, এগুলো মূলত হচ্ছে একটি উপসর্গ। অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে, অর্থাৎ কি আমরা যে একটা উপসর্গ বসিয়ে নতুন শব্দ তৈরি করব এমন নয়, একাধিক উপসর্গ বসেও নতুন নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন সম্প্রদান শব্দে দান শব্দের আগে দুইটি উপসর্গ বসেছে, সেগুলো কি কি? একটা হচ্ছে সম আর একটা হচ্ছে প্র। এই দুইটি উপসর্গ যুক্ত হয়ে কি হয়েছে? সম্প্রদান। হ্যাঁ, এটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখো যে সম্প্রদান শব্দে কয়টি উপসর্গ ব্যবহৃত হয়েছে এবং সেগুলো কি কি। সেগুলো হচ্ছে সম এবং প্র, এই দুইটি উপসর্গ ব্যবহৃত হয়েছে। একইভাবে বিনির্মাণ শব্দে মান শব্দের আগে দুইটি উপসর্গ বসেছে, সেগুলো কি কি? একটা হচ্ছে বি আর একটা হচ্ছে নির উপসর্গ, এই দুইটি উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে। দেখো এরপরে কি আছে, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটির নিজস্ব নিজস্ব অর্থ নেই। কিসের অর্থ নেই? সেটা হচ্ছে উপসর্গের কি নেই? নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য বলা হয় উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করার সক্ষমতা আছে। এখন আমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দোতনা মানে কি? দোতনা মানে হচ্ছে কোনো একটি শব্দের বিশেষ অর্থ বা গভীর অর্থে যেটি ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে। কতটি উপসর্গ রয়েছে বাংলা ভাষায়? অর্ধশতাধিক উপসর্গ রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ঢাকায় রাখো। উপসর্গের কাজ কি? আচ্ছা, উপসর্গের কাজ আমরা এখন দেখব। নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। আচ্ছা, এটা একটা উপসর্গের একটা বৈশিষ্ট্য। তার মানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাইলাম। একটা বৈশিষ্ট্য পাইলাম হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, আর একটা হচ্ছে উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। যেমন সম সম প্লাস বাদ সংবাদ, বি প্লাস বাদ বিবাদ, বাদ শব্দের সঙ্গে সম এবং বি এই দুইটি উপসর্গ নতুন শব্দ তৈরি করছে, সেগুলো কি কি? সংবাদ এবং বিবাদ। আচ্ছা, এগুলো তোমরা একটু দাগায় রাখতে পারো যে কোনটার সাথে কোনটা যুক্ত হয়ে কোন কোন শব্দ তৈরি হয়েছে। একটা সম, একটা হচ্ছে বি। উপসর্গের আরও একটি কাজ হলো অর্থের পরিবর্তন করা। আমরা উপসর্গের 3টি বৈশিষ্ট্য পেয়ে গেলাম। অর্থের পরিবর্তন করা, তারপর হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই, এরপর হচ্ছে 8টা পাইলাম কি? নতুন শব্দ তৈরি করা। যেমন সুনজর, এখানে মূল শব্দ হচ্ছে নজর, সুযুক্ত হয়ে এই শব্দের অর্থ সংকোচন করছে, তারপর কি হয়েছে? সুনজর হয়ে গেছে। এরপর পূর্ণ শব্দের সাথে সমযুক্ত হয়ে অর্থ প্রসারণ করছে, অর্থ প্রসারণ হয়ে কি হয়েছে? সম্পূর্ণ। এরপর দেখো গড় হাজির, হাজিরের সাথে গড় যুক্ত হয়ে বিপরীত শব্দের অর্থ তৈরি করছে। যেমন হাজির অর্থ উপস্থিত হওয়া, গড় হাজির অর্থ উপস্থিত না হওয়া, অর্থাৎ বিপরীত শব্দ প্রকাশ করছে। এগুলো তোমরা অনেক সময় আসে নিচের কোনটি সংকোচন, অর্থের সংকোচন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা তোমরা দাগায় রাখো। সম্পূর্ণ সম্প্রসারণ অর্থে ব্যবহৃত হয়েছে, গড় হাজির বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।
নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থের দোতনা এবং সাধিত শব্দের বিশ্লেষণ দেখানো হলো। সাধিত শব্দ মানে কি? সাধিত শব্দ মানে হচ্ছে আম, মূল শব্দের সাথে উপসর্গ যুক্ত হয়ে যে শব্দ তৈরি হয় সেটাকে কি বলে? সাধিত শব্দ বলে। আর দোতন হচ্ছে কোনো একটি শব্দের গভীর অর্থ। কি অর্থ? গভীর অর্থ। গভীর অর্থ। আচ্ছা, এটা একটু গভীর। গভীর অর্থে কোনো একটা শব্দের গভীর অর্থ যে ভাব প্রকাশ করে সেটা হচ্ছে দোতনা বা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, বিশেষ অর্থে, গভীর অর্থে বা, আচ্ছা এটা এখানে লিখে দেওয়ার দরকার নেই, আমি এটা মুছে দিই। তোমাদেরকে বলে দিই, তাহলেই তোমরা বুঝবা। দোতনা মানে হচ্ছে কোনো কিছুর গভীর অর্থ বা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, দেখো যেমন উপসর্গ অ যুগে শব্দ গঠন করি আমরা অ প্লাস কাজ, এটা যুক্ত হয়েছে অকাজ। অকাজ আমরা বিশেষ অর্থে ব্যবহৃত করি কোনটি? অনুচিত, মানে যেটা আমাদের কাজ করা উচিত না, যে কাজটা আমাদের দরকার নাই, প্রয়োজন নাই। এখানে মূল শব্দ অ কাজের সাথে যুক্ত হয়ে অকাজ অ উপসর্গটি যুক্ত হয়ে সাধিত শব্দ হয়েছে কি? অকাজ। মানে উপসর্গের সাথে কোনো একটা মূল শব্দ যখন যুক্ত হয় সেটা সাধিত শব্দ হয় এবং এটার বিশেষ যেই অর্থ, যেই কাজে এটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি? দোতনা। যেমন অবোধ। অবোধ হচ্ছে কি? অল্প, মানে যার কোনো জ্ঞান নাই, মানে অল্প বলতে কি বোঝায়? সামান্য পরিমাণ বোঝায়। যেমন অতিকায়, অতির সাথে কায় যুক্ত হয়ে সাধিত শব্দ তৈরি করছে অতিকায়। অতিকায় মানে হচ্ছে বৃহৎ। তারপর হচ্ছে অতিচার, অত্যাচার। অত্যাচার হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে অধির সাথে কার যুক্ত হয়ে অধিকার। অধিকার মূলত কর্তৃত্ব অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে কি আছে দেখো? অধিবাসী। অধির সাথে বাসী যুক্ত হয়ে, বাসীর সাথে অধি যুক্ত হয়ে অধিবাসী তৈরি হয়েছে। এই অধিবাসী মূলত মধ্যে অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অনাবৃষ্টি। অনাবৃষ্টি অভাব অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অনাশিষ্ট। অনাশিষ্ট হচ্ছে বাজে, বাজে অর্থে ব্যবহৃত হয়। অনুগমন। অনুগমন মানে হচ্ছে পিছনে অর্থে ব্যবহৃত হয়। অনুরূপ। অনুরূপ হচ্ছে তুল্য অর্থে ব্যবহৃত হয়। অপকর্ম মন্দ অর্থে ব্যবহৃত হয়। এরপর দেখো হচ্ছে অপসংস্কৃতি। অপর সাথে সংস্কৃতি যুক্ত হয়ে অপসংস্কৃতি, এটা মূলত বিকৃত অর্থে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে অবদান। অব প্লাস দান যুক্ত হয়ে দানের সাথে উপসর্গটি যুক্ত হয়ে অবদান তৈরি হয়েছে। অবদান মূলত বিশেষ অর্থে ব্যবহৃত হয়। এরপর অবগুণ্ঠন। অবগুণ্ঠন হচ্ছে অল্প অর্থে ব্যবহৃত হয়। অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞ। অভিজ্ঞ হচ্ছে সম্যক অর্থে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে অভিজাত। জাতের সাথে উপসর্গ যুক্ত হয়ে অভিজাত তৈরি করেছে। অভিজাত শব্দটি বিশেষ অর্থ হচ্ছে, বা অভিজাত কী অর্থে ব্যবহৃত হয়? অভিজাত হচ্ছে উত্তম অর্থে ব্যবহৃত হয়। আরক্ত মূলত ঈষৎ অর্থে ব্যবহৃত হয়। আরক্ত কী অর্থে? ঈষৎ। ঈষৎ মানে সামান্য, সামান্য অর্থে ব্যবহৃত হয়। আখাম্বা। আখাম্বা মানে হচ্ছে খাম্বার সাথে উপসর্গটি যুক্ত হয়ে আখাম্বা তৈরি হয়েছে। আখাম্বা মূলত সদৃশ অর্থে ব্যবহৃত হয়। উৎক্ষেপণ। ক্ষেপণের সাথে উদ্যুক্ত হয়ে উৎক্ষেপণ মানে ঊর্ধ্বে অর্থে ব্যবহৃত হয়। উদ্বাস্তু। উদ্বাস্তু মানে হচ্ছে পরিত্যক্ত অর্থে ব্যবহৃত হয়। উপকূল। উপকূল হচ্ছে নিকট অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে উপভোগ। উপভোগ হচ্ছে সম্যক অর্থে ব্যবহৃত হয়। কদবেল। কদবেল হচ্ছে বেলের সাথে কদ যুক্ত হয়ে কদবেল তৈরি হয়েছে, এটা হচ্ছে গৌণ অর্থে ব্যবহৃত হয়। কুকাজ। কুকাজ হচ্ছে কাজের সাথে যুক্ত হয়ে কুকাজ তৈরি করেছে, এগুলো নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়। কুপথ অসৎ পথ অর্থে ব্যবহৃত হয়। গড়হাজির। গড়হাজির বিপরীত অর্থে ব্যবহৃত হয়। এরপর গড় ঠিকানা। গড় ঠিকানা হচ্ছে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। দরদালান। দরদালান হচ্ছে মধ্যস্থতা অর্থে ব্যবহৃত হয়। এরপরে কি রয়েছে? দরকাচা। দরকাচা মূলত সামান্য অর্থে ব্যবহৃত হয়। দুঃশাসন। দুঃশাসন হচ্ছে মন্দ অর্থে ব্যবহৃত হয়। দুর্মূল্য অধিক অর্থে ব্যবহৃত হয়। দুষ্প্রাপ্য অল্প অর্থে ব্যবহৃত হয়। দুর্দিন মন্দ অর্থে ব্যবহৃত হয়। নালায়েক অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে নাহক। নাহক মানে নেতি অর্থে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে নিদারুণ। নিদারুণ অতিশয় অর্থে ব্যবহৃত হয়। অতিশয় মানে হচ্ছে অনেক বড়। নিখাত।
নিখাত মূলত নেই এমন অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে নিঃশেষ, নিঃশেষ মূলত পুরোপুরি অর্থে ব্যবহৃত হয়। আর নির্ধন, নির্ধন নেই এমন অর্থে ব্যবহৃত হয়। নির্গমন, নির্গমন মানে হচ্ছে বাইরে অর্থে ব্যবহৃত হয়। নিস্তরঙ্গ, নিস্তরঙ্গ মূলত নেই অর্থে এমন অর্থে ব্যবহৃত হয়। নিমখুন অর্থ প্রায় অর্থে ব্যবহৃত হয়। নিমরাজি অর্ধেক অর্থে ব্যবহৃত হয়। পরাজয় বিপরীত অর্থে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে পরাবাস্তব অতিশয় অর্থে ব্যবহৃত হয়। পরিত্যাগ সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয়। পরিপন্থী বিরুদ্ধে অর্থে ব্যবহৃত হয়। পাতিহাস, পাতি প্লাস হাস এইটা ছোট অর্থে ব্যবহৃত হয়। প্রগতি, প্রগতি কী অর্থে ব্যবহৃত হয়? প্রগতি প্রকৃষ্ট, প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। প্রকোপ প্রচণ্ড অর্থে ব্যবহৃত হয়। প্রতিধ্বনি তুল্য অর্থে ব্যবহৃত হয়। প্রতিহিংসা পাল্টা অর্থে ব্যবহৃত হয়। এরপর আরও কী কী আছে দেখো, বদমেজাজ, বদ প্লাস মেজাজ যুক্ত হয়ে মেজাজের সাথে বদ উপসর্গটি যুক্ত হয়ে কী তৈরি হয়েছে? বদমেজাজ। এটা উগ্র অর্থে ব্যবহৃত হয়। বজ্জাত নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়। বিভূই, বিভূই ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। বিশেষ, বিশেষ বিজ্ঞান বিশেষ অর্থে ব্যবহৃত হয়। বেদখল ঋত অর্থে ব্যবহৃত হয়। বেআইন, বেআইন অর্থ বহির্ভূত অর্থে ব্যবহৃত হয়। ভরপেট পূর্ণ অর্থে ব্যবহৃত হয়। ভরজোয়ার চূড়ান্ত অর্থে ব্যবহৃত হয়। এরপর কি আছে দেখো, সঠিক, সঠিক সম্পূর্ণ অর্থে ব্যবহৃত হয়। সম্মুখ অভিমুখী অর্থে ব্যবহৃত হয়। সংযোজন একত্র অর্থে ব্যবহৃত হয়। সুদিন ভালো অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সুকৌশল চমৎকার অর্থে ব্যবহৃত হয়। হাবাদ অভাব অর্থে ব্যবহৃত হয়। এই যে এখানে যে সকল উপসর্গ দেওয়া আছে, কয়টা দেওয়া আছে আমরা দেখি, 1 2 3 4 5 6, তারপর 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। এইখানে মূলত 33টি উপসর্গ দেওয়া আছে। এইখানে এই উপসর্গগুলো নিয়ে তোমরা হচ্ছে বারবার তোমাদের খাতায় লিখবা এবং 5 থেকে 10 বার পড়বা। তাইলে হচ্ছে মুখস্থর মতো হয়ে যাবে, কিন্তু মুখস্থ করা যাবে না। মুখস্থ না করা যাতে এমনভাবে পড়বা যাতে তুমি এটা দেখলেই বুঝতে পারো যে এটা একটি উপসর্গ। ইভেন তোমাদের কাছে জোর দাবি থাকবে, তোমরা হচ্ছে এই যে এখানে যে সাধিত শব্দ দেওয়া আছে, এই সাধিত শব্দ এবং দোতনা বা বিশেষ অর্থ যেটা, এই দুইটা পইরা ফেলাইবা, মুখস্থর মতো করে ফেলবা, যাতে এই যে অকাশ তুমি দেখলেই বলতে পারো যে অকাশ মূলত হচ্ছে অনুচিত অর্থে ব্যবহৃত হয়েছে। এবং অবোধ, অবোধ মানে হচ্ছে অল্প অর্থে ব্যবহৃত হয়েছে। অতিকায়, অতিকায় মানে অনেক বেশি অর্থে বা অনেক বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে। এইভাবে পড়াশোনা করবা, তাইলে এখান থেকে প্রশ্ন আসা প্রশ্নগুলো খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। ইভেন তোমরা এটা সবচেয়ে বেশি মনে রাখতে পারো যে এই যে উপসর্গ, এই উপসর্গটা তোমাদের শুধুমাত্র এসএসসি পরীক্ষায় আসবে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আসে। এমনকি তোমার প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা দুইটা মিনিমাম দুইটা প্রশ্ন থাকে এখান থেকে, যে এরকম প্রশ্ন থাকে যে বেদখল বা বেআইন এগুলো মূলত কী অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা এরকম থাকে যে নিচের কোনটি বে উপসর্গটি ব্যবহৃত হয়েছে, নিচের কোনটিতে তোমার হচ্ছে বদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে। এরকম থাকে যে বদমেজাজ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে উগ্র। এরকম প্রশ্ন থাকে। এই জন্য তোমাদের এটাকে এই যেখানে যে টেবিলটা দেওয়া আছে খুব ভালোভাবে মুখস্থর মতো করে ফেলবা, যাতে তোমরা দেখলেই বলতে পারো এটা এই অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে এই উপসর্গটি ব্যবহৃত হয়েছে। পারলে তোমরা যদি পারো তাহলে এগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আমরা এখানে যে সকল এমসিকিউ দেওয়া আছে সর্বশেষে এগুলো দেখি। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত হয়েছে? প্রবীণ, ভিখারি, বাবুয়ানা, সেলাই। এখানে মূলত সেলাই, বাবুয়ানা, ভিখারি এই তিনটি হচ্ছে মূল শব্দ। এখানে প্রবীণ উপসর্গে গঠিত হয়েছে। এরপর নিচের কোনটি অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে? নিচের কোনটি অপূর্ণ অর্থে না উপসর্গটি ব্যবহৃত হয়েছে? নাহক, নাজুক, নালায়েক বা নাদাবি। এখানে মূলত না উপসর্গটি কি, নালায়েক যে শব্দটা আছে, এই নালায়েক শব্দটি না উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে
ঈষৎ, ঈষৎ মানে হচ্ছে সামান্য। আম, ঈষৎ মানে কি সামান্য। দেখো ঈষৎ অর্থে প্রকাশ পেয়েছে কোন উপসর্গ? এখানে আমরা একটু দেখি এখানে কি আছে কিনা। আমরা এরকম একটা তো পড়লাম। আচ্ছা, এখানে পড়ছিলাম ঈষৎ মানে হচ্ছে আরক্ত। এখানে কি আরক্ত দেওয়া আছে? এই যে এখানে দেখো আরক্ত। ঈষৎ প্রকাশ পেয়েছে কোনটি? আরক্ত অর্থে, হ্যাঁ। আচ্ছা, এখানে কি না দেওয়া আছে? নালায়েক, এই যে দেখো নালায়েক। আচ্ছা, না উপসর্গ নালায়েক। আহ, আচ্ছা, এখানে না উপসর্গে নালায়েক নাজুক, এখানে দুইটা দেওয়া আছে। নিচের কোনটি অপূর্ণ না অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা একটু সেখানে দেখি। অপূর্ণ, এই যে দেখছো অপূর্ণতে কোনটা ব্যবহৃত হয়েছে? নালায়েক। আর এখানে আরেকটা শব্দ কিন্তু না অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে কি নাহক। না, না উপসর্গ কোনটা এই দুইটি জায়গায় ব্যবহৃত হয়েছে? একটা হচ্ছে নালায়েক, আর একটা হচ্ছে নাহক। একটা হচ্ছে অপূর্ণ অর্থে, একটা হচ্ছে নেতি অর্থে। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা উপসর্গই না অর্থে ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে নাহক, একটা হচ্ছে নালায়েক। কিন্তু নালায়েক হচ্ছে অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে এবং নাহক মানে হচ্ছে নেতি অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের কোনটি উপসর্গ? উপসর্গগুলো, তারপর হচ্ছে উপ, টা, ও। এখানে উপসর্গ হচ্ছে উপ। এরপর হচ্ছে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পাতি উপসর্গটি ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। পাতিহাস, একটু আগে আমরা পড়ছি, দেখো পাতিহাস কোথায় পড়লাম আমরা? পাতিহাস পর মধ্যে আছে, আমরা এগুলো দেখি। এই যে দেখো পাতিহাস মূলত ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, পাতিহাস কী অর্থে ব্যবহৃত হয়েছে? ছোট অর্থে। দেখছো এখানে প্রশ্ন কিভাবে আসে যে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট অর্থে ব্যবহার করা হয়। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে এইখান থেকে প্রশ্নগুলো কীভাবে আসতে পারে। আমরা তোমাদের এখানকার সম্পূর্ণ পরিচ্ছেদটা পড়াইলাম এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্ন আন্ডারলাইন করে দিলাম এবং তোমাদেরকে বারবার বলে দিলাম যে এখানকার উপসর্গ এবং সাধিত শব্দ এবং দোতনা বা বিশেষ অর্থ যেটা, এই তিনটা জিনিস মুখস্থ করে ফেলবা। তাহলেই তোমরা তোমাদের এসএসসি প্লাস বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষায় এই যে উপসর্গ প্রশ্ন আসে সেখানে খুব ভালো করতে পারবা। আমাদের সবারই উদ্দেশ্য থাকে ভবিষ্যতে আমরা কোনো একটা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করব। এই জন্য হচ্ছে আমাদেরকে শুরু থেকেই ভালো একটা প্রিপারেশন নিতে হবে। ইভেন একটা জিনিস মনে রাখবা যে তোমাদের এই যে নবম দশম শ্রেণীর বই, এই বই থেকেই মূলত বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে। বাংলার বিশ্ববিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্র যেই প্রশ্ন সাইটটা আছে বা যে ভাগটা আছে, এখান থেকেই মূলত প্রশ্ন হয়ে থাকে। তুমি বিগত সালের প্রশ্ন তুমি যদি দেখে থাকো, আমি তোমাদের বিগত সালের প্রশ্ন দিব, তখন তোমরা দেখবা যে এখান থেকেই মূলত তোমাদের এই যে যেই বইটা, এই বইটা থেকেই প্রশ্ন আসে। শুধু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেই, এই বই থেকে বিসিএস প্লাস হচ্ছে তোমার বিভিন্ন জব পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আশা করি তোমরা এই বইটা খুব মনোযোগ সহকারে পড়বা এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিছি, এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা এবং ওই টেবিলটা, এই যে এখানকার যে টেবিলটা, এটা খুব মনোযোগ সহকারে পড়বা এবং লিখবা। আজকের ক্লাসটা মূলত এখানেই শেষ। আশা করি তোমরা পরবর্তী পরিচ্ছেদ 11 নম্বর পরিচ্ছেদটা দেখবা। সেই আশা ব্যক্ত করি আজকে আমরা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।